আজকে আলোচনা করব এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটির প্রথম চ্যাপ্টার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং এটি হবে এই চ্যাপ্টারের 6 নম্বর ভিডিও। এবং এই ভিডিওটি শুরু করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 অর্থাৎ 1919 সালের ভারত শাসন আইন। এই আইনের প্রথম দিক কী ছিল? এই আইনের প্রথমে বলা হয়েছিল যে ভাইসরয়ের অধীনে অর্থাৎ ভাইসরয়ের অধীনে যে কাউন্সিল থাকবে সেই কাউন্সিলে একজন নয় 3জন ভারতীয় সদস্য থাকবে। এর আগে 1909 সালে ভাইসরয়ের অধীনে যে কাউন্সিল ছিল সেই কাউন্সিলে শুধুমাত্র একজন ভারতীয় ছিল, কিন্তু 1919 সালে করা হলো কি যে ভাইসরয়ের অধীনে একজন নয়, ভাইসরয়ের অধীনে 3জন ভারতীয় সদস্য থাকবে। এটা হলো 1 নম্বর সদস্য, এটা হলো 2 নম্বর সদস্য, এটা হলো 3 নম্বর সদস্য। অর্থাৎ এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের প্রথম কি যে ভারতের ভাইসরয়ের কাউন্সিলে 3জন ভারতীয় সদস্য থাকতে পারবে, 6 জনের মধ্যে 3জন। এই আইনের দ্বিতীয় দিক কি ছিল? দ্বিতীয় দিক হলো সেন্ট্রাল লেজিসলেচার, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভাকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হলো আইনসভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং আরেকটি হলো লেজিসলেটিভ কাউন্সিল বা আইন পরিষদ। লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ আইনসভার যে সদস্য ছিল সেই সদস্যদের মেয়াদ ছিল 3 বছর, মানে এদের পর্যায়কাল হবে 3 বছর। এবং লেজিসলেটিভ কাউন্সিলে যেসব সদস্যরা ছিল অর্থাৎ আইন পরিষদে যেসব সদস্যরা ছিল তাদের মেয়াদ হবে 5 বছর। এবং আইনসভার যে সদস্য সংখ্যা ছিল সেটি ছিল 145 এবং আইন পরিষদের যেসব সদস্য তাদের সংখ্যা ছিল 60 জন। আমরা দেখেছিলাম যে 1916 সালের লখনৌ চুক্তিতে তারা ব্রিটিশ সরকারের কাছে দাবি করেছিল যে লেজিসলেটিভ কাউন্সিল এর সংখ্যা 60 থেকে বাড়িয়ে 150 করা হোক, কিন্তু এখানে 150 এরও বেশি বাড়ানো হয়েছে, প্রায় 205টা, কারণ এখানে 145 আর এখানে 60, প্রায় 205টা সদস্য সংখ্যা করা হয়েছিল। এবং এই যে আইনসভা থাকবে অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকবে, এখানে 2 প্রকার সদস্য থাকবে, একটা হলো ইলেক্টেড আর একটা হলো নমিনেটেড। ইলেক্টেড মানে কি? ইলেক্টেড মানে হলো ভোটের মাধ্যমে, এবং নমিনেটেড হলো বাছাইয়ের মাধ্যমে। বাছাইয়ের মাধ্যমে যেসব সদস্য সংখ্যা ছিল তার মধ্যে 26 জন ছিল অফিসিয়াল এবং 15 জন ছিল নন অফিসিয়াল। এবং নির্বাচনের মাধ্যমে যেসব সদস্য সংখ্যা নির্বাচিত হয়েছিল তাদের ক্ষেত্রে 52 জন ছিল জেনারেল, 30 জন ছিল মুসলিম, 2 জন ছিল শিখ, 9 জন ছিল ইউরোপিয়ান এবং আরও অনেকগুলো ছিল। এবার লেজিসলেটিভ কাউন্সিল বা আইন পরিষদের দুটো অংশ ছিল, অর্থাৎ এর সদস্যরা 2 রকম ভাবে হতো, একটা হলো নমিনেটেডের মাধ্যমে আর একটা হতো নির্বাচন অর্থাৎ ইলেক্টেডের মাধ্যমে বা ইলেকশনের মাধ্যমে। নমিনেট মানে বাছাই করা, ইলেক্টেড মানে ভোট করে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে। নমিনেটেডের মাধ্যমে যেসব সদস্য নির্বাচিত হয়েছিল অর্থাৎ নমিনেটেডের মাধ্যমে যেসব সদস্য ছিল তাদের ছিল দুটি ভাগ, একটা অফিসিয়াল আর একটা নন অফিসিয়াল। অফিসিয়ালদের সংখ্যা ছিল 17 এবং নন অফিসিয়ালদের সংখ্যা ছিল 10। এবং যেসব সদস্য নির্বাচনের মাধ্যমে এই আইন পরিষদের সদস্য হতো তাদের মধ্যে জেনারেল ছিল 15 জন, মুসলিম ছিল 11 জন, ইউরোপিয়ান ছিল 3 জন এবং ইন্ডিয়ান কমার্স অর্থাৎ ভারতীয় ব্যবসায়িকগণ এরা ছিল 3 জন এবং শিখ ছিল 1 জন। তাহলে এখানে কেন্দ্রীয় আইনসভার মোট নির্বাচিত সদস্যের সংখ্যা হলো 104 এবং 33 যোগ করে 137 অর্থাৎ 137 জন। 104 লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ আইনসভাতে এবং 33 জন লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ আইন পরিষদে, মোট 137 জন সদস্য, যেগুলো নির্বাচনের মাধ্যমে গঠিত হবে। এদের মধ্যে ইউরোপিয়ান ছিল 12 জন এবং 125 জন ছিল ভারতীয়। এবং এই 125 জনের মধ্যে 41 জন ছিল মুসলিম, যেটা লখনৌ চুক্তিতে বলা হয়েছিল যে যতগুলো ইলেক্টেড সিট থাকবে তার প্রায় 3 ভাগের মধ্যে 1 ভাগ মুসলিম মেজরিটি থাকবে। এই মেজরিটিটা সম্পূর্ণ সেপারেট ইলেক্টোরেটের মাধ্যমে হবে। সেপারেট ইলেক্টোরেট মানে কি? যদি কোনো একটা জায়গাতে যদি 6 জন লোক থাকে এবং 6 জনের মধ্যে যদি 4 জন মুসলিম হয় অর্থাৎ যদি মুসলিম মেজরিটি হয়, তাহলে সেখান থেকে শুধুমাত্র মুসলিমরাই দাঁড়াতে পাবে এবং মুসলিমরাই ভোট দিতে পারবে। অর্থাৎ এই 1919 সালের আইনের তৃতীয় দিক ছিল, আমরা দেখেছিলাম যে 1916 সালে লখনৌ চুক্তিতে
ঠিক করা হয়েছিল যে সেক্রেটারি অফ স্টেট অর্থাৎ যে ভারত সচিব আছে সে যেহেতু একজন ব্রিটেনের মন্ত্রী, ওই জন্য একে বেতন দেবে ব্রিটিশ সরকার। এটা ঠিক করা হয়েছিল লখনৌ চুক্তিতে। এবং 1919 সালে কি করা হয়েছিল, এই সেক্রেটারি অফ স্টেটকে ভাগ করে দেওয়া হয়েছিল। সেক্রেটারি অফ স্টেটকে ভেঙে একটা সেক্রেটারি অফ স্টেট থেকেছিল এবং আর একটা হাই কমিশনার গঠন করা হয়েছিল। এই সেক্রেটারি অফ স্টেটকে বেতন কে দিত, ব্রিটিশ গভর্নমেন্ট, এবং হাই কমিশনারকে বেতন কে দিত, ইন্ডিয়ান ফান্ড অর্থাৎ ভারতের তহবিল থেকে এদের বেতন দেওয়া হতো। এরপরে 1919 সালের ভারতীয় শাসন আইনে যেটা 4 নম্বরে করা হয়েছিল সেটা কি, যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অর্থাৎ প্রাদেশিক সরকার ছিল, এই প্রাদেশিক সরকারের বিষয়গুলোকে দুটো অংশে ভাগ করে দেওয়া হয়। একটা হলো রিজার্ভ অ্যাফেয়ার্স অর্থাৎ সংরক্ষিত বিষয়, এবং আর একটা হলো ট্রান্সফার্ড অ্যাফেয়ার্স বা হস্তান্তরিত বিষয়। সংরক্ষিত বিষয়ের মধ্যে কি কি পড়তো, পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা, অর্থ, বিচার, শ্রম, এবং এসব নিয়ন্ত্রণ করতো প্রাদেশিক গভর্নর অর্থাৎ প্রভিন্সিয়াল গভর্নর এবং তার কার্যনির্বাহক সভার সদস্যরা অর্থাৎ এক্সিকিউটিভ কাউন্সিল এর মেম্বারেরা বা কাউন্সিল মেম্বার অফ এক্সিকিউটিভ কাউন্সিল, এরা নিয়ন্ত্রণ করতো রিজার্ভড অ্যাফেয়ার্স অর্থাৎ সংরক্ষিত বিষয়গুলো। এবং হস্তান্তরিত বিষয়গুলো কি কি ছিল, শিক্ষা, স্বাস্থ্য এবং স্বায়ত্তশাসন, এবং এগুলোকে নিয়ন্ত্রণ করত প্রাদেশিক মন্ত্রী বা প্রভিন্সিয়াল ক্যাবিনেট। এভাবে 1919 সালের ভারত শাসন আইন কি করেছিল, ডায়ারকি সিস্টেম তৈরি করে দিয়েছিল অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা তৈরি করেছিল। এই কারণেই 1919 সালের আইনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং আরেকটা কারণে 1919 সালের আইনটা গুরুত্বপূর্ণ, সেটা হলো এই আইনই প্রথম প্রত্যক্ষভাবে নির্বাচন শুরু করে।